ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। নমস্কার বন্ধুরা, ইনফিনিটমিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার। শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা হতে চলেছে বর্ধমান ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েশনের যে নোটিশ, সেটা ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে। যেরকম বলা ছিল বিকাশ ভবনের নোটিশে 3 থেকে 17 তারিখ অর্থাৎ 3 সেপ্টেম্বর টু 17 সেপ্টেম্বরের মধ্যে যেরকম নোটিশ ছিল সেরকম অনুযায়ী কিন্তু তোমাদের নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। FCA এবং FCS অর্থাৎ ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস এবং ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্সের তরফ থেকে নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমরা যে কোনো সমস্যায় ফ্যাকাল্টি কাউন্সিলের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো সমস্যার, যে ধরো একটা অ্যাডমিশনের টাইমে সমস্যায় পড়লে সেই ক্ষেত্রে অবশ্যই FCA এবং FCS এর সাথে কন্ট্যাক্ট করতে পারো। তার নাম্বার অবশ্যই তোমরা PDF এ পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ তোমরা কমেন্ট করবে, আমি দিয়ে দেবো। এবার আসি কিছু কন্ডিশন আর রেগুলার ডিস্টেন্স সমস্ত কিছুরই অ্যাডমিশন শুরু হয়েছে, দুটো নিয়েই কথা বলবো একটু একটু করে। সাথে আপগ্রেডেশন কি সেটা নিয়ে একটু বলবো, এবং তোমাদের কোন মার্কসটা ইউজ করতে হবে সেই জিনিসটা বলবো। অ্যান্টি র্যাগিং ফর্ম এবং ABC ID কোথায় ইউজ করতে হবে বা ইউজ করতে হবে কিনা সেই নিয়েও একটু বলবো। তো আসা যাক মেন যে ভিডিওর যে পয়েন্ট, সেই জায়গাটাতে আসা যাক। তো প্রথমত বলবো যে আমাদের ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু জিনিস মাথায় রেখে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। দেখো, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, তাদের সিট সংখ্যা আলাদা এবং বিভিন্ন কলেজে কিন্তু ভাগ করে দেওয়া হয় যাতে সিটগুলো বাড়ানো হয়। আগের বার যেটা 3টে ছিল, এবারে সেটা 6টা কলেজের মধ্যে হয়ে গেছে। আশা করছি জিনিসগুলো বুঝতে পেরেছো যে সিটটা কিসের, মানে সিটগুলো বাড়ানোর জন্য কিন্তু মেন ক্যাম্পাসের সাথে বিভিন্ন কলেজ ক্যাম্পাসও অ্যাড করা হয়। প্রথম লিস্টে নাম আসে মেন ক্যাম্পাসে, অবশ্যই প্রথম লিস্টের দিকে যাদের ভালো নাম্বার আছে তাদের নাম আসবে, এবং শেষের দিকে যাদের নাম আসে তাদের কলেজ ক্যাম্পাসগুলো থাকে। এক্সাম্পল বলতে পারো, ইংলিশ বা বেঙ্গলির ক্ষেত্রে যেরকম বিভিন্ন কলেজ রয়েছে, ওমেন্স কলেজ রয়েছে, হুগলি মহসিন রয়েছে, বোলপুর কলেজ রয়েছে, রামপুরহাট রয়েছে, আরো বিভিন্ন কলেজ রয়েছে যেগুলোতে কিন্তু তোমরা PG চাইলে করতে পারো। এবার আসি, তোমাদের ধরো ইচ্ছা মেন ক্যাম্পাস পাবার, ফর্ম ফিল আপ তো অবশ্যই করবে, কিন্তু তোমাদের নাম্বার একটু শেষের দিকে আছে, অর্থাৎ একটু কম আছে, ধরো 7 বা 7.2 এরকম নাম্বার আছে। তোমাদের মনে হচ্ছে তোমরা কলেজ ক্যাম্পাস তো পেয়ে যেতে পারো, কিন্তু মেন ক্যাম্পাস হয়তো নাও পেতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা কি করলে তোমরা মেন ক্যাম্পাস পাবে সেটাও জেনে রাখো কিন্তু অত্যন্ত প্রয়োজন, এবং সেইটা যথেষ্ট কেয়ারফুলি তোমাদের করতে হবে, না হলে কিন্তু চান্স পাওয়াটা মুশকিল হয়ে যায়, এবং ফল্ট হয়ে গেলে কিন্তু মেন ক্যাম্পাসে আর চান্স পাবেই না। তো জিনিসটা মাথায় রেখে অবশ্যই করবে। তো প্রথমত বলি, তোমাদের তো এখানে প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। তোমাদের হয়তো সাবজেক্টটা দেখতে হবে আগে কোন কোন কলেজে অ্যাভেলেবেল আছে। সব সাবজেক্ট হয়তো মেন ক্যাম্পাসে অ্যাভেলেবেল আছে, বাকি কলেজ ক্যাম্পাসে হয়তো নেই। তো সেইগুলোর ক্ষেত্রে শুধু মেন ক্যাম্পাসই অ্যাভেলেবেল। আর কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে মেন ক্যাম্পাসের সাথে আরো 2-3টে কলেজ বা 4-5টা কলেজ আছে, যেগুলোতে তোমরা কিন্তু প্রেফারেন্স সিলেক্ট করে তোমাদের নাম সেখানে তুলতে পারো। অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্সে যেটাকে রাখবে, ধরো মেন ক্যাম্পাস যদি ফার্স্ট প্রেফারেন্সে থাকে, এবার মেন ক্যাম্পাসে যাদের ভালো নাম্বার তাদের হয়তো ফার্স্ট প্রেফারেন্সই হয়ে যাবে, কিন্তু যাদের একটু কম আছে 7-এর কাছাকাছি তাদের কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে রাখলেও মেন ক্যাম্পাস হবে না। সেকেন্ড বা থার্ড প্রেফারেন্স বেসিসে তোমাদের যেরকম মার্কস আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রেফারেন্স সিলেক্ট করে তোমাদের মানে ইউনিভার্সিটি বলো বা কলেজ ক্যাম্পাস বলো, সেগুলো কিন্তু সিলেক্ট করা হবে। যদি কারণ MA করার ইচ্ছা থাকে বা MSc বা MCom যাই ইচ্ছা থাকুক, সেই ক্ষেত্রে প্রেফারেন্স বেসিসেও সিলেক্ট হবে। এবার তোমাদের প্রেফারেন্স সিলেক্ট করেছো, কিন্তু তোমাদের ইচ্ছা মেন ক্যাম্পাস পাওয়ার। তো সর্বপ্রথম বলে রাখি, সর্বপ্রথম মেন ক্যাম্পাসটাই কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা কখনোই, এই প্রসেসটাই কিন্তু বলে আপগ্রেডেশন করে রাখলে তুমি পরে ফিউচারে কলেজ ক্যাম্পাস থেকে মেন ক্যাম্পাসে কিন্তু যদি সিট খালি থাকে তখন ট্রান্সফার হতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রেখে দিতে হবে, এই ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্সে মেন ক্যাম্পাস কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু তোমাদের চান্স পাওয়াটা মুশকিল হয়ে যাবে। কারণ ফার্স্ট প্রেফারেন্স মানে কি আপগ্রেডেশন মানে কি সবসময় ওপরে ওঠা। তুমি যদি মেন ক্যাম্পাসটাকে 4-এ রেখে দাও বা 3-এ রেখে দাও, তাহলে তোমাদের ওটা ডিমোশন হচ্ছে, আপগ্রেডেশন তো হচ্ছে না। সেই জন্য যদি মেন ক্যাম্পাস পেতে হয় সবসময় ফার্স্ট প্রেফারেন্সে মেন ক্যাম্পাস রাখতে হবে। তারপর সেকেন্ড থার্ডে তুমি যে নিজের মতো একটা আশেপাশের কলেজ রাখলে সেগুলো হয়তো
সেই প্রেফারেন্স বেসিসে তোমরা সিলেক্ট করলে। কিন্তু ইউনিভার্সিটি যদি কারোর টার্গেট থাকে, ফিউচারেও মনে হচ্ছে হয়তো ইউনিভার্সিটিটা করলে ভালো হতো, সেই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে মেন ক্যাম্পাসটা সবসময় ফার্স্ট প্রেফারেন্সে রাখতে হবে, তবেই কিন্তু তোমরা আপগ্রেডেশন করতে পারবে। না হলে আপগ্রেডেশন প্রসেস সিলেক্ট করলেও মেন ক্যাম্পাস আর পাবে না। ধরো প্রেফারেন্সের বেসিসে 3 নাম্বার একটা কলেজ ছিল, 2 নাম্বার একটা কলেজ ছিল, 3 নাম্বারে তুমি হয়তো পেয়ে গেছো, সেই ক্ষেত্রে আপগ্রেডেশনে 2 নম্বর আসতে পারে, কিন্তু মেন ক্যাম্পাস পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। ফার্স্ট প্রেফারেন্স সবসময় কিন্তু মেন ক্যাম্পাস থাকবে। যদি ফাঁকা হয় কখনো, তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে মেন ক্যাম্পাসে পাবার। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো, আপগ্রেডেশন কাকে বলে এবং কিভাবে করতে হবে, কি কি জিনিসগুলো মাথায় রেখে করতে হবে। এবার আসি তোমাদের অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপের ব্যাপারে। দেখো, অ্যান্টি র্যাগিং এফিডেভিট কিন্তু আগের বছর থেকেই স্ট্রিক্টলি ভাবে চালু করা হয়েছে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। তো এই ক্ষেত্রে বিশেষ কিছু জিনিস কিন্তু ফলো রাখতে হচ্ছে। যে ইউনিভার্সিটির চেয়ারম্যান বা ভাইস চ্যান্সেলরের নাম, সেটা কিন্তু ফিল আপ করতে হবে, নাম্বার ফিল আপ করতে হবে, নিয়ার পুলিশ স্টেশন এবং অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার, এই কটা জিনিস কিন্তু স্টুডেন্টদের প্রয়োজন হয়। সেটা সম্পর্কে একটু বলে দিই। তো ভিসির নাম বা চেয়ারম্যানের নামে তুমি লিখবে প্রফেসর গৌতম চন্দ্র, প্রফেসর PROF.GOUTAM স্পেস CHANDRA, প্রফেসর গৌতম চন্দ্র, এরকম করে তোমরা ভিসির নামটা তোমরা কিন্তু ভিসি সেকশনে বা চেয়ারম্যান যে অপশনটা আছে সেখানে কিন্তু তোমরা দিতে পারো। ইউনিভার্সিটির ফোন নাম্বারে কি দেবে? ইউনিভার্সিটির ফোন নাম্বারে দেবে +9194463541, এটা হচ্ছে ইউনিভার্সিটির নাম্বার। যেখানে তোমাদের ফিল আপ করতে হবে সেখানে কিন্তু ইউনিভার্সিটির নাম্বারে এটা দিতে পারো, আর ল্যান্ডলাইন নাম্বারটা ম্যান্ডেটরি নয়, ওটা বাদ রাখতে পারো। এবার আসি নিয়ার পুলিশ স্টেশন। নিয়ার পুলিশ স্টেশন হচ্ছে বর্ধমান পুলিশ স্টেশন, বর্ধমান থানা যেটা। আর হেল্পলাইন নাম্বার, অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার যেটা লাগে সেটা হচ্ছে 1800-180-5522, এটা হচ্ছে অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার। সেখানে যদি কোনো জায়গায় অপশন থাকে যে ইমেল আইডিটাও দাও অ্যান্টি র্যাগিং এর, তাহলে হচ্ছে helpline@antiragging.in, এটা হচ্ছে ইমেল আইডি, সব স্মল লেটার একসাথে হবে। সাথে স্টেটের যে অ্যান্টি র্যাগিং নাম্বার, সেটার যদি কোথাও অপশন থাকে তাহলে তোমরা এই নাম্বারটা দিতে পারো 1800-354-5678, এইটা হচ্ছে স্টেটের অ্যান্টি র্যাগিং নাম্বার। কিন্তু তোমরা সব জায়গায় যদি অ্যান্টি র্যাগিং নাম্বার চাই, সবসময় কিন্তু এই নাম্বারটা ইউজ করবে, যে 1800-180-5522, এই নাম্বারটা হচ্ছে একদম সেন্ট্রালের যে অ্যান্টি র্যাগিং নাম্বার, ন্যাশনাল অ্যান্টি র্যাগিং যে নাম্বার চালু করা হয়েছিল সেই অ্যান্টি র্যাগিং কিন্তু নাম্বার, এটাই কিন্তু তোমাদের দিয়ে ফিল আপ করতে হবে। আশা করছি এই অ্যান্টি র্যাগিং এফিডেভিট ফিল আপ করাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আসি আমি কি দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করবে। আর রেজাল্ট তো এখন বেরোয়নি, হার্ড কপির জন্য তোমাদের ওয়েট করতেই হবে। হার্ড কপি যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অবধি তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করো না, এটাই কিন্তু আমার সাজেশনে থাকবে। তার কারণ হার্ড কপি না দিয়ে যদি তোমরা ফর্ম ফিল আপ করে দাও, তখন কিন্তু তোমাদের ভেরিফিকেশনের টাইমে প্রবলেম হতে পারে, তাই জন্য এটা মাথায় রেখো। আর সিসি এবং ডিএসসি বেসিস, যেটা সিজিপি এর যে আমি ক্যালকুলেশনটা আগের ভিডিওটা দেখিয়েছি, আগের ভিডিওটাতে তোমরা একটু দেখে নিও যে কিভাবে আমি ক্যালকুলেশনটা করেছি। সিসি এবং ডিএসসি বেসিস যে সিজিপিএ মার্কস, সেটা নিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশনের নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু সাবমিট করতে হবে। যে তুমি কত পেয়েছো যদি জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু তোমাদের অল ওভার সিজিপিএ বেসিস অন সিসি এবং ডিএসসি নাম্বারটা অ্যাড করতে হচ্ছে। এরপর আসি আমি এবিসি আইডি নিয়ে। বিভিন্ন জনের কিন্তু প্রশ্ন যে এবিসি আইডি আমাদের এখানে লাগছে, তো আমরা এই ক্ষেত্রে কি করবো? এবিসি আইডি খুবই ইজি নিয়ম। যদি তোমরা বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে ফিল আপ করে থাকো আগে, তাহলে করার দরকার নেই। যদি না করে থাকো কোনো ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে তোমাকে এবিসি আইডি ফিল আপ করতে হবে। যদি করা থাকে তাহলে সেই নাম্বারটা ইউজ করে দিও, কিছু যায় আসে না। তুমি যে ইউনিভার্সিটিতে পড়ে এসছো সেই নাম্বারটা দিয়ে এলাও। এবার ধরো অনেকের ক্ষেত্রে করা নেই এবিসি আইডি, তো তারা কি করবে? তাদের ক্ষেত্রে একটাই উপায়, ডিজিলকারে মানে প্রথমে তোমাদের ডিজিলকার অ্যাপটা ইনস্টল করতে হবে। ডিজিলকার অ্যাপটা ইনস্টল করার পর তোমার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, সেটা দিয়ে তোমাদের ওটিপি ভেরিফিকেশন করে তোমাদের আইডিটাকে ক্রিয়েট করে নিতে হবে প্রথমে। তারপর সেখানে সার্চ অপশনে গিয়ে এবিসি আইডি লিখতে হবে। এবিসি আইডি লেখার পর এবিসি আইডি অপশন এলে সেখানে তোমার নাম এবং ডেট অফ বার্থ অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে তোমার আধার থেকে। এবং তারপর তোমাদের যে অপশনগুলো আসছে আইডেন্টিটি টাইপ, সেখানে তুমি যেহেতু বর্তমানে নিউ যদি রেজিস্ট্রেশন হয়ে থাকো, যদি আগেকার স্টুডেন্ট হও তাহলে আগের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে বা রোল নাম্বার দিয়ে তোমরা সেখানে অ্যাডমিশন যে এবিসি আইডির ফর্ম ফিল আপ সেটা তোমরা করে নিতে পারবে। যদি বর্তমানে স্টুডেন্ট না হয়ে থাকো, নতুন বাইরেকার স্টুডেন্ট হয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের সেখানে নিউ অ্যাডমিশন বা নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশন আসবে আইডেন্টিটি টাইপে, সেটা সিলেক্ট করতে হবে এবং আইডেন্টিটি ভ্যালুতে NEW ক্যাপিটালে লিখে দিতে হবে। আর যদি বর্ধমান ইউনিভার্সিটির আগের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে
যেটা রোল আছে তোমার বা যেটা রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু দিতে পারো আইডেন্টিটি ভ্যালুতে। এবং সর্বশেষে তোমাদের সেটাকে টিক দিতে হবে এক জায়গায়, টিক দিয়ে ভেরিফিকেশন করে তোমাকে জেনারেট করলেই তোমার এবিসি আইডি 12 ডিজিটের হয়ে যাবে তৈরি, এবং সেটাই তুমি ইউজ করতে পারো সমস্ত জায়গায়। আশা করছি এবিসি আইডি জিনিসটাও ক্লিয়ার। এরপর আসি ডিস্টেন্সের কিছু স্টুডেন্টরা বলছে, মানে ডিস্টেন্সে যারা অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে অনেকের প্রশ্ন ছিল যে অ্যাডমিশন তো ক্লোজ হয়ে গেছে, 30 তারিখ লাস্ট ডেট ছিল, 31 তারিখ পেমেন্টের লাস্ট ডেট ছিল আগস্টের, তাহলে এই ক্ষেত্রে কি করবো? এই ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম ইউনিভার্সিটির সাথে, এবং ইউনিভার্সিটিরও মতামত যে তারা ডেটটাকে এক্সটেন্ড করে দেবে। তো সেই জন্য তোমাদের কিন্তু 30 তারিখ অব্দি এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, তোমরা 30 তারিখ অব্দি কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। অবশ্যই 30 সেপ্টেম্বরের মধ্যে তোমরা ডিস্টেন্সে যারা স্টুডেন্ট আছো তারা ফর্ম ফিল আপ করে নিও। ডিস্টেন্সদের ক্ষেত্রে কিন্তু একেবারে পেমেন্ট করতে হয়, ধরো 8,500 টাকা বা 9,000 মানে 1,000 টাকা তোমাদের নেওয়া হয় এক্সাম ফিস, এবং 8,500 টাকা তোমাদের অ্যাডমিশন। কম্পিউটার সায়েন্সদের ক্ষেত্রে একটু বেশি, ওটা 11 থেকে 12,000-এর মধ্যে থাকে, এবং ওটা কিন্তু পার্ট সিস্টেম, তোমাদের সেমিস্টার সিস্টেম নয়, সেই জন্য মিলিয়ে দেখতে গেলে কিন্তু একই খরচা, তাই জন্য অবশ্যই ওটা আগে নেওয়া হয় এবং তোমাদের অ্যাডমিশন কিন্তু কনফার্ম হয়ে যায়। ডিস্টেন্স এবং রেগুলার সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রেই বললাম। রেগুলার স্টুডেন্টদের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে 80% এবং 20% ক্যাটাগরি আছে, আর একটা সাবজেক্টে 100% আছে, অর্থাৎ সেইগুলো হয়তো বর্ধমানের স্টুডেন্টদের জন্যই রিজার্ভ, আর যেগুলো 80-20 আছে সেটা 80% ফর বার্ডওয়ান ইউনিভার্সিটি এবং 20% ফর আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টরা সেখানে সুযোগ পাবে। তো সব বিষয়গুলো নিয়ে আমরা ক্লিয়ার করলাম। আশা করছি বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের অ্যাডমিশনের প্রসিডিওরটা কিভাবে করতে হবে, বা অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ, বা এবিসি আইডি, বা কোন নাম্বারটা ইউজ হবে, বা তোমরা ধরো যে আপগ্রেডেশনের প্রসিডিওরটা কিভাবে করবে, সমস্ত জিনিস কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের কনফিউশন দূর হয়েছে। যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না, আমরা অবশ্যই চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের কনফিউশনটা দূর করার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারো। ধন্যবাদ, সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলি